আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিক উদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাস পিএ 13, অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর মার্চেন্ডাইজিং অপারেশন। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং হিসাব সমীকরণের যে অঙ্ক করতে হয় সেটা আমরা আজকে দেখব ইনশাল্লাহ। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন থেকে যে 4টা ক্লাস নিয়েছি, সেখানে আমরা আলোচনা করেছি যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে যে 2টা পদ্ধতিতে হিসাবভুক্ত করা হয় জার্নালগুলো। একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো সেখানে আমরা গত 4টা ক্লাস নিয়েছি। আজকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের অ্যাপ্লিকেশন দেখব। তো এখানে যেহেতু 2 ধরনের পদ্ধতি, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। প্রথমে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক অ্যাকাউন্টিং ইকুয়েশনের ব্যবহার দেখব। তো শ্রেণীর শিক্ষার্থী, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে যদি অঙ্কে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম করতে বলে বা গুডস সেলস করার সময় যদি ব্র্যাকেটে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে, অথবা কস্ট অফ গুডস সোল্ডের পার্সেন্টেজ দেওয়া থাকে, অথবা প্রফিটের পার্সেন্টেজ দেওয়া থাকে, সেক্ষেত্রে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদের এই চ্যাপ্টার অঙ্ক করতে হবে। তো এখানে আমরা আমার বইয়ের, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং বইয়ের যে উদাহরণ 18, শো দ্য ইফেক্ট অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2019 ফ্রম দ্য ফলোইং ট্রানজ্যাকশন। করিম স্টার্টেড বিজনেস ইনভেস্টিং টাকা 30,000, পারচেস অফ মেশিনারি ফর ক্যাশ 3,200, পারচেস ফর ক্যাশ টাকা 5,000, অন ক্রেডিট 7,000, সেলস ফর ক্যাশ 6,000 অ্যান্ড ক্রেডিট 8,000। তো এই অঙ্কে দেখা যাচ্ছে যেহেতু সেলস প্রাইসের পাশে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই, বা কস্টের হার দেওয়া নেই, অথবা প্রফিটের হার দেওয়া নেই, এবং কোন পদ্ধতিতে করতে হবে তাও বলা নেই, সুতরাং অবশ্যই এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করতে হবে। তো আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করা বলতে আর স্বাভাবিকভাবে যে জার্নাল করা হয় সেটাই। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা এর আগে করেছি প্রথম চ্যাপ্টারে, সেটা মূলত সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এখন আমরা দেখব ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের। আর এটা যেহেতু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের, আর এখানে আমাদের অঙ্ক পড়ে অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন করে নিয়ে, অথবা অ্যাকাউন্টিং অঙ্কটা 2-3 বার পড়লেই এখানে বোঝা যায় যে এখানে কি কি অ্যাসেট লাইবিলিটি ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 18 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্কে করিম স্টার্টেড বিজনেস ইনভেস্টিং টাকা 30,000, 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তারপরে পারচেস অফ মেশিনারি পারচেস করছে, গুডস পারচেস করে নগদে ধারে। তাহলে অ্যাসেটস হবে, ক্যাশ হবে, মেশিনারি হবে, আর যেহেতু বাকিতে করছি অ্যাকাউন্ট রিসিভেবল হবে। অ্যাকাউন্ট রিসিভেবল তো কম্পালসারি হয়ে থাকে। আর যেহেতু এখানে রেন্ট পেড করা হচ্ছে 2 মাসের একসাথে, তাহলে প্রিপেড রেন্ট হবে। এটাই হচ্ছে আমাদের অ্যাসেট সাইডে 4টা কলাম: ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড রেন্ট, মেশিনারি। তারপরে লাইবিলিটি সাইডে যে অ্যাকাউন্টস রিসিভেবল তো কম্পালসারি। তারপর 30 তারিখে ব্রয়েড ফ্রম ওয়ান ব্যাংক সাইনিং এ নোট, নোটের স্বীকৃতি দিয়ে ব্যাংক থেকে কর্য করা হচ্ছে, তাহলে নোটস পেবল হবে। তারপরে ক্যাপিটাল তো হবেই, প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এখানে ড্রয়িংয়ের ট্রানজ্যাকশন নাই, তাই মাইনাস ড্রয়িংস লেখা হয়নি, লেখলেও সমস্যা নেই, খালি পড়ে থাকবে। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা পিরিয়ডিক সিস্টেমে, সুতরাং স্বাভাবিক নিয়মে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন করা হয়, তো আমরা স্বাভাবিক ট্রানজ্যাকশনগুলো তো জানি। এখানে জাস্ট ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত ট্রানজ্যাকশন দেখে নিলেই হবে। যেমন এখানে 5 তারিখে পারচেস ফর ক্যাশ টাকা 5,000 অ্যান্ড অন ক্রেডিট টাকা 7,000।
পণ্যদ্রব্য ক্রয় করা হয়েছে নগদে 5,000 এবং বাকিতে 7,000। আর এটা হচ্ছে ফর এক্সপেন্স। এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, আর এক্সপেন্সের নাম হচ্ছে পারচেস। তাহলে আমরা দেখে নিই 5 তারিখে হ্যাঁ পারচেস মোট হচ্ছে 12,000। তাহলে পারচেস এক্সপেন্স, তাহলে এক্সপেন্স কলামে এই যে এক্সপেন্স ইনক্রিজ হলে অনার্স ইকুইটি ডিক্রিজ হয়, এক্সপেন্স ইনক্রিজ হলে অনার্স ইকুইটি ডিক্রিজ হয়, তাই -12,000 পারচেস নামে লেখা হয়েছে। আর এখানে যেহেতু পারচেস এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে কিভাবে, নগদে ক্যাশ অ্যাসেট মাইনাস হচ্ছে 5,000 আর 7,000 যেহেতু বাকিতে, তাই অ্যাকাউন্টস পেয়েবল তাই ইনক্রিজ হচ্ছে। 8 তারিখে সেলস ফর ক্যাশ টাকা 6,000 অ্যান্ড ক্রেডিট টাকা 8,000। আমরা বিক্রি করছি নগদে 6,000 এবং বাকিতে 8,000। তাহলে এটা 5 ফর রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে সেলস রেভিনিউ ইনক্রিজ হচ্ছে 6 আর 8 14,000। তাহলে সেলস রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, সুতরাং এটা অনার্স ইকুইটি বাড়বে প্লাস 14,000 সেলস বাবদ। আর সেলস যে ইনক্রিজ হচ্ছে কিভাবে, নগদে ক্যাশ এ প্লাস এবং যেটা বাকিতে অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, এখানে আর একটা বিষয়, হ্যাঁ অগ্রিমের বিষয়টা এখানে নতুন, যেহেতু 20 তারিখ বলছে রেন্ট পেড ফর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। তো আমরা যেহেতু 20 তারিখে রেন্ট পেড করছি, এটা হচ্ছে আমরা 20 তারিখেরটা হচ্ছে এক্সপেন্স হিসাবে দেখাবো, আর জানুয়ারিটা আমরা এক্সপেন্স হিসেবে দেখাবো, আর ফেব্রুয়ারিটা অবশ্যই আমাদের প্রিপেড রেন্ট দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে যে চলতি মাসের ভাড়াটা হচ্ছে 4 ফর এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স ইনক্রিজ হচ্ছে, তাহলে অনার্স ইকুইটি ডিক্রিজ হবে 5,500 টাকা 2 মাসের জন্য, তাহলে প্রতি মাসের জন্য 2,800 টাকা। আর তাহলে 2,800 টাকা দিয়ে আমরা এক্সপেন্স ইনক্রিজ করলাম, তার মানে অনার্স ইকুইটি ডিক্রিজ হলো কিভাবে, নগদে। তার মানে আমরা মোট একবারে 5,500 আমরা ক্যাশ মাইনাস করেছি। আর 2,800 টাকা ফেব্রুয়ারি, সেটা হচ্ছে প্রিপেড রেন্ট অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, বাকি ট্রানজ্যাকশনগুলো আমাদের জন্য কোনো নতুন নয়। আমরা এখন মূলত যেটা টার্গেট পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন কিভাবে করা হয় সেটা আমরা দেখব। তো এখানে 2005 সালে অনার্সে যে অঙ্কটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে, সে অঙ্কটা আমরা দেখব। এটা অবশ্যই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এর অঙ্ক। এখানে অঙ্কে কিছু বলা নেই যে পিরিয়ডিক না পারপিচুয়ালে করতে হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন সেল করা হয়েছে পাশে কস্ট প্রাইস দেওয়া আছে, সুতরাং অবশ্যই এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে। তো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা জানি যে পারপিচুয়াল ইনভেন্টরি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জার্নাল করা হয়, এক্ষেত্রে পণ্যদ্রব্য ক্রয়কে 4 ফর এক্সপেন্স হিসেবে গণ্য না করে 3 ফর অ্যাসেটস ইনভেন্টরি নামে অ্যাসেট ডেবিট করা হয়। তো সেখানে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে প্রথমে আমাদের অঙ্ক 2-3 বার পড়ে আমাদের কী কলাম হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এটা তো অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রথম চ্যাপ্টারে অ্যাকাউন্টিং ইকুয়েশন করার সময় আমরা আলোচনা করেছি। এখানে তাহলে স্বাভাবিকভাবে এখানে যেহেতু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক, এখানে পণ্যদ্রব্য ক্রয়কে ইনভেন্টরি অ্যাসেট ডেবিট করা হয়, তাই ইনভেন্টরি নামে অ্যাসেট দিকে একটা কলাম হয়েছে। আর স্বাভাবিকভাবে যেগুলো হয় ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল তো সব অঙ্কেই কম্পালসারি। আর তাছাড়া এখানে যেহেতু মেশিনারি কিনা হয়েছে তাই অ্যাসেট দিকে 4টা কলাম, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, মেশিনারি। আর লাইবিলিটি সাইডে অ্যাকাউন্টস পেয়েবল তো কম্পালসারি, এটা তো থাকেই। তারপরে অনার্স সিকিউরিটির জন্য ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, তার মানে এই অঙ্কেও কোনো ড্রয়িং নাই। তাহলে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্রানজ্যাকশনগুলো আমাদের সব দেখার আলোচনা করার প্রয়োজন নয়, আমাদের বিশেষ করে ক্রয় বিক্রয় যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো আলোচনা করলে এখানকার যে
সেপারেট যে বিষয়টা সেটা আলোচনা হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখি 3 তারিখে জুন 3 মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ টাকা 25,000 অন ক্যাশ 3 নাম্বারে। তাহলে নগদে পণ্যদ্রব্য ক্রয় করা হলো 3 ফর অ্যাসেট পারচেজ। অ্যাসেটস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, অ্যাসেটসের নাম হচ্ছে ইনভেন্টরি। 3 তারিখে হ্যাঁ ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, ক্যাশ অ্যাসেট ডিক্রিজ। তারপরে 4 তারিখে বাকিতে পার্সেন্টেজ ইনভেন্টরি পারচেজ ফ্রম রহিম অন ক্রেডিট বাকিতে ক্রয় করা হচ্ছে, এটাও সেই 3 ফর অ্যাসেট পারচেজ। অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তাই ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি পাবে। 4 তারিখে ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি পাবে কিভাবে? বাকিতে, অন ক্রেডিট যেহেতু বাকিতে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পাবে। তারপরে 5 নম্বরে মার্চেন্ডাইজ সেলস টাকা 17,000, অ্যাড কস্ট টাকা 15,000। এটা আমরা অবশ্যই আমরা গত 2 ক্লাসেই জেনেছি যে সেলস করলে এটা 5 ফর রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে। তো এখানে সেলস রেভিনিউ ইনক্রিজ হচ্ছে। আমরা 5 তারিখ সেলস রেভিনিউ ইনক্রিজ হচ্ছে 17,000। সেলস রেভিনিউ ইনক্রিজ হচ্ছে কিভাবে? বাকিতে, যেহেতু এখানে নগদ বাকি কিছুই বলা নেই, সেহেতু আমরা এটা এখানে বাকি ধরা হয়েছে। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে শুধু বিক্রয় বলা থাকলে শুধু বিক্রয় বলা আছে, এই জন্য আমরা এখানে বাকিতে বিক্রয় হিসাবে গণ্য করেছি। তার মানে সেলস রেভিনিউ ইনক্রিজ হয়েছে কিভাবে? বাকিতে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট বৃদ্ধি করা হয়েছে। তারপরে যেহেতু কস্ট প্রাইস দেওয়া আছে, তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে বিক্রয়ের জন্য দুইটা জার্নাল, একটা হচ্ছে সেলস প্রাইসে আর একটা হচ্ছে কস্ট প্রাইসে। কেন কস্ট প্রাইস হবে এটা আমরা এটাও আলোচনা করেছি যে যেহেতু পণ্যদ্রব্য ক্রয় করার সময় 3 ফর অ্যাসেট পারচেজ ইনভেন্টরি অ্যাসেটকে বৃদ্ধি করে দেখানো হয়, তাই বিক্রয়ের জন্য ইনভেন্টরি অ্যাসেটসকে কমিয়ে আর একটা জার্নাল করতে হয়। এখানে যেহেতু আমরা বিক্রি করছি ইনভেন্টরি অ্যাসেটস এ মাইনাস ক্রেডিট, আর ইনভেন্টরি অ্যাসেট কমলেই কস্ট অফ গুডস সোল্ড বাড়ে, তাই ইনভেন্টরি অ্যাসেট কমিয়ে দেখাতে হবে। 5 নম্বরে 15,000 ইনভেন্টরি অ্যাসেট ডিক্রিজ হলো। ইনভেন্টরি অ্যাসেট ডিক্রিজ হলেই কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্স বৃদ্ধি পায়। এই যে আমরা কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্স বৃদ্ধি করলাম, তার মানে যেহেতু কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্স বৃদ্ধি পেল, তাই অনার সিকিউরিটি ডিক্রিজ করে দেখানো হলো। ঠিক একইভাবে 6 তারিখে মার্চেন্ডাইজ সেলস টু রহমান অন ক্রেডিট 15,000, অ্যাট কস্ট 12,000 রহমানের নিকট বাকিতে বিক্রি করা হলো। তো একই ধরনের হবে 5 তারিখে যেভাবে করেছি যে বিক্রয়ের জন্য বিক্রয় আয় দেখাবো 15,000 এবং ইনভেন্টরি অ্যাসেট কমিয়ে দেখাবো 12,000, দুইটা জার্নাল হবে। আমরা দেখি ট্রিটমেন্টটা দেখতে পারি যে এখানে 15,000 টাকা বাকিতেই বিক্রি করা হলো। 5 ফর রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে রেভিনিউ, সেলস রেভিনিউ ইনক্রিজ করতে হবে। সেলস রেভিনিউ এটা হচ্ছে 6 তারিখ সেলস রেভিনিউ 15,000 বৃদ্ধি করে দেখানো হলো। আর সেলস রেভিনিউ কীভাবে বৃদ্ধি পেল? বাকিতে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট বৃদ্ধি পেল 15,000। আর যেহেতু এটা কস্ট প্রাইসে 12,000 বিক্রি করলে ইনভেন্টরি অ্যাসেট কমে যায়, তাই ইনভেন্টরি অ্যাসেট কমিয়ে দেখানো হলো। ইনভেন্টরি অ্যাসেট 12,000 কমিয়ে দেখানো হলো। ইনভেন্টরি অ্যাসেট কমলে কস্ট অফ গুডস সোল্ড বাড়ে, কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্স বৃদ্ধি পেল, আর এক্সপেন্স বৃদ্ধি পেলে অনার সিকিউরিটি ডিক্রিজ করতে হয়, তাই আমরা 12,000 এখানে কমালাম। তো তারপরে 8 নম্বরে রিসিভ ফ্রম মার্চেন্ডাইজিং ক্রেডিট সেল, আমরা যে ইতিপূর্বে ধারে বিক্রি করেছিলাম 9,000 টাকা আদায় হলো। এটা 6 ফর রিসিভেবল কালেকশন, রিসিভেবল কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট কমায় দেখাতে হবে। 8 নাম্বার আমরা দেখি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট কমে গেল কিভাবে? নগদে, ক্যাশ অ্যাসেট বেড়ে গেল। তারপর আছে ব্যাড ডেটস অ্যালাউন্স, এটা হচ্ছে 4 ফর এক্সপেন্স,
ফোর ফর এক্সপেন্স, এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তো এখানে ব্যাডেড এক্সপেন্স, তো ব্যাডেড এক্সপেন্স হচ্ছে 9 নম্বরে ব্যাডেড এক্সপেন্স, এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে। আর এক্সপেন্স বৃদ্ধি পেলে অনার সিকিউরিটি ডিক্রিজ হয়, তাই আমরা এখানে অনার সিকিউরিটি ডিক্রিজ করেছি -1000। আর ব্যাড ডেট এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, আর এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট অ্যালাউন্স ফর ব্যাড ডেট A-, তাই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করে দেখানো হয়েছে। অ্যালাউন্স ফর ব্যাড ডেট এটা হচ্ছে সম্পত্তির বিপরীত হিসাব, কাইসোকি মিলের বইতে বলা হয়েছে, যেটা কন্ট্রা অ্যাসেট, সম্পত্তির বিপরীত হিসাব, যেটাকে আমরা অ্যাসেট ডিক্রিজ নামে আখ্যায়িত করতে পারি। তো অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেটকে ডিক্রিজ করে দেখানো হলো। তারপর কমিশন রিসিভ, এটা স্বাভাবিকভাবে 5 ফর রেভিনিউ কথাটি মুখে আসছে, তাহলে রেভিনিউ ইনক্রিজ হবে, আর রেভিনিউ ইনক্রিজ হলে অনার সিকিউরিটি বাড়ে। 4000 টাকা অনার সিকিউরিটি বৃদ্ধি করে দেখানো হয়েছে, কিভাবে? নগদে ক্যাশ অ্যাসেট বৃদ্ধি পেল। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম আমরা এখানে ফেরতের ট্রানজ্যাকশন আসে নাই, আমরা ওই জন্য আরেকটা অঙ্ক থেকে ফেরতের ট্রানজ্যাকশন আমরা দেখে নিতে পারি, যে যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে যদি পণ্য ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে কি প্রভাব পড়বে। এই অঙ্কটা আছে উদাহরণ 21 আমরা দেখে নিতে পারি। তো এখানে ফেরতের যেটা 25 তারিখে আছে, 25 তারিখে বলা হয়েছে রিটার্ন মার্চেন্ডাইজ পারচেজ অন জুন 7, কস্ট টাকা 2000। আমরা 7 তারিখে ক্রয় করেছিলাম, সেই 2000 টাকা পণ্য ফেরত দিলাম। তো যেহেতু এটা পারফেচাল সিস্টেম, কারণ এখানে সেলস প্রাইসের সাথে যেখানেই সেলস করা হয় সেখানেই কস্ট প্রাইস উল্লেখ আছে, তাহলে এটা পারফেচাল ইনভেন্টরি সিস্টেম। আর পারফেচাল ইনভেন্টরি সিস্টেমে ক্রয়কৃত পণ্যদ্রব্য ফেরত দিলে এটা 3 ফর অ্যাসেট পারচেজ। অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট কমে যাবে 25 তারিখ, ইনভেন্টরি অ্যাসেটকে ডিক্রিজ করে দেখানো হয়েছে। আর অবশ্যই এটা বাকিতে ক্রয়কৃত, তাই অ্যাকাউন্টসেবল দায়ও ডিক্রিজ হবে, অ্যাকাউন্টসেবল দায় ডিক্রিজ দেখানো হলো। তারপরে 24 তারিখটা আমরা দেখি, রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুন 19, টাকা 2500, কস্ট 2000। আমরা যে 19 তারিখে বাকিতে বিক্রয় করেছি 45,000 টাকার পণ্য, তো আমরা 24 তারিখে ফেরত আসছে আমাদের কাছে, তো 2500 টাকা। তো এটা আমরা জানি 5 ফর রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তো এখানে রেভিনিউর নাম হবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস। সেলস রিটার্ন হচ্ছে আর মাইনাস আয় কমতেছে, সেলস রিটার্ন দ্বারা সেলস রেভিনিউ ডিক্রিজ হয়, আর যেহেতু সেলস দ্বারা রেভিনিউ ইনক্রিজ হয় তাই সেলস রিটার্নস দ্বারা সেলস রেভিনিউ ডিক্রিজ হয়। তাহলে 24 তারিখে আমাদের সেলস রেভিনিউ ডিক্রিজ হচ্ছে, আমরা 2500 টাকা ডিক্রিজ হচ্ছে। কিভাবে? বাকিতে, আমরা যে বাকিতে ক্রয় করেছিলাম সেই পণ্য ফেরত আসছে। আমরা বাকিতে বিক্রি করেছিলাম তখন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট ইনক্রিজ করেছিলাম, এখন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট ডিক্রিজ করতে হবে 24 তারিখ। তা 24 তারিখে যে ফেরত আসলে আমরা জানি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি বিক্রয়কৃত পণ্য ফেরত আসে তাহলে ইনভেন্টরি অ্যাসেটে বৃদ্ধি পেয়ে যায়, ইনভেন্টরি অ্যাসেট বেড়ে গেল 2000 টাকা বৃদ্ধি দেখানো হলো। আর ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি পাওয়ার কারণে কস্ট অফ গুডস সোল্ড কমে যাচ্ছে, ইনভেন্টরি অ্যাসেট বাড়ার কারণে কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্স কমে যাচ্ছে। আর এক্সপেন্স কমে গেলে, এক্সপেন্স বাড়লে যেহেতু অনার্স ইকুইটি ডিক্রিজ হয়, মাইনাস হয়, তাই এক্সপেন্স কমার কারণে অনার্স ইকুইটি ইনক্রিজ হচ্ছে। আবার বলছি, এক্সপেন্স বৃদ্ধি পেলে যেহেতু অনার্স ইকুইটি ডিক্রিজ হয়, তাই এক্সপেন্স কমে গেলে এক্সপেন্স ইনক্রিজ হলে অনার্স ইকুইটি যেহেতু ডিক্রিজ হয়, তাই এক্সপেন্স ডিক্রিজ হওয়ার কারণে অনার্স ইকুইটি ইনক্রিজ হবে। এই জন্য এখানে 2000 টাকা প্লাস কিছু চিহ্ন দেওয়া হয়নি, মানে প্লাস করা হয়েছে, তাহলে 2000 টাকা দিয়ে অনার্স ইকুইটি ইনক্রিজ করা হলো। তাহলে আমরা এখানে ফেরত সংক্রান্ত ট্রানজ্যাকশনগুলোর ব্যবহার জানলাম।
তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ আসলে এটা অবশ্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অ্যাকাউন্টিং ইকুয়েশনের অ্যাপ্লিকেশন কিভাবে দেখানো হবে। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ আমরা যথাসাধ্য দেখালাম, এখানে বেশ কয়েকটি অঙ্ক দেখানো আছে, এগুলো দেখে নিলে ইনশাল্লাহ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানেই ক্লাস শেষ করছি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।